মুভির শুরুটা হয় সন্ত্রাসী ইব্রাহিমের চরিত্রে আরিফিন শুভর ধামাকাদার এন্ট্রি দিয়ে, একেবারে সিংহাম স্টাইল। ব্যাকগ্রাউন্ডে ইব্রাহিম ইব্রাহিম করে হাজার খানেক মানুষের পিলে চমকানো চিৎকার। এরকম ড্রামা টাইপ মুভিতে হরর টাইপ এন্ট্রির কারণে দর্শকদের বেজায় খুশি মনে হলো। হল ভর্তি চিৎকার আর শীষের শব্দ। তার কাটা মুভিটার গল্প একেবারেই সাদামাটা আর অন্য 10টা টিপিক্যাল বাংলা মুভির মতো। এক শিক্ষিত ভদ্র ছেলের সন্ত্রাসী হয়ে ওঠার গল্প, একেবারেই সাধু টাইপস ছেলের। তার সাথে আগে পরে জুড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের শখানেক আননোন ইনসিডেন্টস। অনেকটা সবই আছে, তারপর কিছুই নেই টাইপের মুভি। তবে পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ অতি সাধারণ প্লটটাকে একটু ভিন্ন ধাঁচে নির্মাণ করে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তার জন্য তাকে 100% ক্রেডিট দেওয়াই যায়। যদিও আমার মতো সাধারণ জনগণের কাছে মুভির বিভিন্ন অংশ চোরাবাড়ি আর আশিকিটুকে দেখে হুবহু কপি পেস্ট মনে হবে। মুভিটা শুরুর দিকে চোরাবাড়ির ধাঁচে মনে হলো, শেষ দিকে এই মুভিটা পুরোই আশিকিটুর একটা ইনস্পায়ার্ড ভার্সন। বারে গান গাওয়া, রেকর্ডিং স্টুডিওতে গান গাওয়া, শেষে কনসার্টে গান গাওয়া, সবগুলি উপস্থাপন পুরোপুরি আশিকিটুক থেকে ইনস্পায়ার্ড। মুভির ফার্স্ট হাফ অতিরিক্ত স্লো, এর কারণে ফার্স্ট হাফেই 5 থেকে 6টি টয়লেট ব্রেক বাঞ্ছনীয়। সেকেন্ড হাফ অতিরিক্ত ফাস্ট, কিছুই বোঝা যাচ্ছে না কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এর পটভূমিটা কি, এই ঘটনাটা কিভাবে সৃষ্টি হলো, কোনো কিছু বোঝার উপায় নেই। সব থেকে দৃষ্টিকটে যে ব্যাপারটা লেগেছে সেটা হচ্ছে মুভির সেকেন্ড হাফে হুটহাট সবাই কিডন্যাপ হয়ে যাচ্ছে। প্রথমে কিডন্যাপ হলো পিচ্চি বাচ্চাটা, কিডন্যাপ হলো মিম, তারপর কিডন্যাপ হলো ইভেন ইব্রাহিমের বুবু মৌসুমী। প্রত্যেকটা কিডন্যাপ দেখে অন্য কোনো থ্রিলার জনারের মুভি দেখছে, আসলে তা নয়। কারণ প্রত্যেকটা কিডন্যাপ এতটাই অসঙ্গতিপূর্ণ, কারণ কখন কিভাবে কিডন্যাপ হচ্ছে, কেন হচ্ছে, এর কোনোটাই আপনাকে এই ছবির মাধ্যমে বুঝতে পাবেন না। হয়তোবা যদি তার কাটা 2 নির্মাণ হয়, হয়তোবা তখন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ আমাদেরকে বলবেন যে এই কিডন্যাপগুলো কেন করা হয়েছিল। কিডন্যাপগুলো দেখে আমার মোস্তফা সরোয়ার ফারুকের সেই ব্যাচেলার সেই বিখ্যাত ডায়লগটা মনে পড়ে যায় যে কিডন্যাপের পর কিডন্যাপ হবে, কিন্তু কেমনে হবে, কিভাবে হবে, কেউ জানে না, কেউ জানবেও না। এবার কথা বলা যাক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত তার কাটা ছবিটির বিভিন্ন কলাকুশলীদের পারফরমেন্স নিয়ে। সন্ত্রাসী ইব্রাহিমের চরিত্রে আরিফিন শুভ রাফ অ্যান্ড টাফ লুক অনেকটাই মানানসই, এবং তার ডায়লগ ডেলিভারি, বাচনভঙ্গি, তার এক্সপ্রেশন প্রত্যেকটা অংশই দুর্দান্ত ছিল। বিশেষ করে তার যে রিভলভার হাতে নিয়ে মাথার পিছনে চুলকানো, এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে, অনেক ক্রিয়েটিভ মনে হয়েছে। অন্যান্য সাধারণ দর্শকদের মতো আমি যেটা মিস করেছি সেটা হচ্ছে শুভর ড্যান্সিং, যেটাতে সে অনেকটাই পারদর্শী আমরা গত মুভিগুলো দেখেছি। তবে আমার কাছে মনে হয়েছে শুভর লাস্ট মুভি অগ্নির থেকে এই পারফরমেন্সটা মাইলস্টোন হিসেবে কাজ করবে, বিকজ হি ওয়াজ মাচ ইমপ্রুভড অ্যান্ড ম্যাচিওর। তবে অন্য জিনিসটা আমার একটু দৃষ্টিকটু মনে হয়েছে, সেটা হচ্ছে যে মাঝে মধ্যেই এক্সপ্রেশন দিতে গিয়ে তার ওভার দ্য টপ যে এক্সপ্রেশনটা মাঝে মধ্যে বের হয়ে যায়, সেটা এই ছবিতে অনেকবারই আমি লক্ষ্য করেছি। বোন, ভাগ্নি অথবা মিমের সাথে যে আহ্লাদ করা যে দৃশ্যগুলো, সেগুলোই আমার কাছে বেশ ওভার দ্য টপ মনে হয়েছে। তবে এই দায়িত্বটা অনেকটাই বর্তায় মোহাম্মদ মোস্তফা কামাল রাজের উপর, যেহেতু তিনি এই ছবির ডিরেক্টর। তার উচিত ছিল এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা বা কন্ট্রোল করা। যাই হোক, আমার মনে হয়েছে এই ছবির মাধ্যমে শুভ আবার নতুন করে নিজেকে চেনালেন যে সে আসলে কতটা বড় অভিনেতা বা তার কতটা অ্যাবিলিটি আছে সামনে এগিয়ে যাওয়ার। উদীয়মান কণ্ঠশিল্পী যাদের চরিত্রে মিমের পারফরমেন্স ছিল এই মুভির অন্যতম পজিটিভ দিক। অভিনেতা ভালো ছিল, তার উপর তাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে মুভিতে। লোকেশন অনুযায়ী তার ড্রেসিং, তার কস্টিউম, তার কোরিওগ্রাফি থেকে শুরু করে সবকিছুই আমার খুব ভালো লেগেছে। নেগেটিভ দিক খুবই কম ছিল। অন্যান্য ছবিতে মিম যেভাবে ন্যাকামি করে থাকেন, এখানে কিছুটা কম পরিলক্ষিত হয়েছে, বা স্টিল অনেকটাই পরিলক্ষিত হয়েছে। তারপরও একটা দৃশ্য আমার বেশ ভালো গেছে, যে দৃশ্যটাতে সে ছবির শেষের দিকে যখন মিম কিডন্যাপ হয়, আরিফিন শুভর সাথে তার যে একটা মুখোমুখি দৃশ্য আছে, সেখানে যে ডায়লগ ডেলিভারি করে মিম, সেটা আমার একটা অনেকটা কনভিন্সিং ফানি মনে হয়েছে। ওভারঅল আমার কাছে মনে হয়েছে এই মুভিটি মিমের করা শ্রেষ্ঠ মুভি সোফার, এবং এর পরে অথবা এর আগে যত মুভি আসুক, এই মুভিটা তার করা 5টি ভালো মুভির মধ্যে অবশ্যই স্থান করে নেবে। তার কাটা মুভিটাতে পার্শ্বচরিত্রে এইভাবে বুবুর চরিত্রে ছিলেন মৌসুমী। এই বয়সে এসে মৌসুমীর জন্য এরিয়েল 2 ছিল একদম পারফেক্ট রোল। আমাদের দেশে আসলে একটা ভ্রান্ত ধারণা আছে যে যারা একটু বুড়ো হয়ে যান বা যারা একটু এজড হয়ে গেলে আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা স্টিল দে ওয়ান্ট টু লিড ইন এ মুভি। কিন্তু এই মুভিটা দেখার পরে আমার মনে হয় যে অনেক সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেসই তারা চাবেন যে এই ধরনের রোল আসলেই করা যায়, কারণ এই রোলটা ছিল অনেকটা কেন্দ্রবিন্দুর মতন এই মুভিটার মধ্যে। মৌসুমী এই মুভিটার অনেক বড় একটা রোল প্লে করেন। তবে আমার কাছে মনে হয়েছে যে মৌসুমীর অভিনয় হয়তোবা এতটা কনফিডেন্স ছিল না। তিনি যেভাবে অভিনেত্রী, সেই হিসাবে আমি বলছি পুরো মুভিতেই তাকে খুব অসুস্থ মনে হয়েছে। আই ডোন্ট নো হোয়াই শি ওয়াজ অ্যাকচুয়ালি সিক অর নট। তবে আমার কাছে মনে হয়েছে যে তিনি অসুস্থ ফিল করছেন বা অসুস্থ ছিলেন অন দোজ শুটিংস। অবশেষের দিকে দেখাই যায় যে কথা নেই বার্তা নেই, তিনি সোজা হসপিটালে চলে যান কোনো এক কারণে, এবং আমরা জানি না কি কারণে তাকে হসপিটালে অ্যাডমিট করানো হয়, কারণ মুভিটির মধ্যে আসলে দেখানো হয়নি যে মৌসুমীকে কি কারণে হসপিটালে অ্যাডমিট করানো হলো। যাই হোক, সবকিছু মিলেই অভিনেত্রী মৌসুমী হতাশ করেননি, তবে আমি আরো অনেক বেটার কিছু মৌসুমীর কাছে আশা করেছিলাম। মোহাম্মদ মোস্তফা কামাল রাজের তার কাটা ছবিটিতে যারা পার্শ্ব অভিনেতা বা অভিনেত্রী ছিলেন, তাদের মধ্যে আমার নজর কেড়েছে যারা মুভিতে ইব্রাহিমের চামচা চরিত্রে ছিলেন রাজু। রাজু হচ্ছে খুবই বিখ্যাত একটা নাটক ছিল, FNF নাটকের একটা ক্যারেক্টারে অভিনয় করেছিল, তোতলা ক্যারেক্টার। সেই ক্যারেক্টার মাধ্যমে রাজু বেশ লাইমলাইটে চলে আসে। যত ধরনের বিনোদন আপনি আশা করতে পারেন বা যতটুকু বিনোদিত আমি হয়েছি, সবই রাজুর কারণে। আরেকজন অভিনেত্রী ছিল যাদের ভূমিকা অভিনয় করা মিমের অ্যাসিস্ট্যান্ট যে মেয়েটা, সেই মেয়েটা আমার বেশ নজর কেড়েছে। তার অভিনয়, তার কথা বলার ধরন, তার শুদ্ধ অশুদ্ধ সব মিশিয়ে কথা বলার যে ধরনটা আমার খুব আকর্ষণীয় মনে হয়েছে। আমার কাছে মনে হচ্ছে বেশ ক্রিয়েটিভ। বড় বড় অভিনেতা অভিনেত্রীর সাথে
সাথে তার যে স্বাচ্ছন্দ্য অভিনয় করার একটা ক্রেডিবিলিটি, সেটা আমার খুব ভালো লেগেছে। মুভিতে আরেকটা ইম্পর্টেন্ট রোল ছিল ইব্রাহিম বোনের মেয়ে অর্থাৎ মৌসুমীর মেয়ে দিয়া। এই ছোট্ট মেয়েটা অনেক ভালো অভিনয় করেছে। আমার ধারণা পুরো মুভিতে সব থেকে বেশি ডায়লগ ছিল তার। পুরো ছবিতে বিভিন্ন ধরনের অদ্ভুত বা উদ্ভট প্রশ্ন করে অন্যান্য ক্যারেক্টারদের বেশ মাতিয়ে রাখে এবং যার কারণে এই ধরনের প্রশ্নবাতিকতা বেশ ভালো লেগেছে দর্শকদের এবং আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। আরো যারা চরিত্র ছিল তাদের মধ্যে হাসান মাসুদ, কচি খন্দকার, মনির হোসেন ফাহিম, আহমেদ শরীফ, এদের নাম উল্লেখযোগ্য এবং সবাই ভালো অভিনয় করেছেন। তবে বেশ অবাক লেগেছে আমাদের বিখ্যাত কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত ডক্টর এজাজ আহমেদ এবং ফারুক আহমেদকে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখে তারা খুবই ভালো অভিনয় করেছেন। অবশ্য যদি ছবিতে কোনো নেগেটিভ পয়েন্ট থেকে থাকে যে এই ছবিতে এই নেগেটিভ পয়েন্টের কারণে ছবিটা হয়তো বা কিছুটা পয়েন্ট হারাবে আমার কাছে, সেটা হচ্ছে ফারুক আহমেদের ভিলেন চরিত্র অভিনয়। তবে ডক্টর এজাজ আহমেদ অনেক ভালো অভিনয় করেছেন, তার কাছ থেকে যে পরিমাণ আশা করেছিলাম তার থেকে ভালো অভিনয় করেছেন। এবার কথা বলা যাক মুভির মিউজিক নিয়ে। এই মুভির গানগুলো বেশ ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো ছিল। অনেকটা বলা যেতে পারে যে এটা ছিল বাংলাদেশের যত মুভি এখন পর্যন্ত বানানো হয়েছে সব থেকে বেস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক সম্পূর্ণ একটা মুভি। মিউজিক ডিরেক্টর আরিফিন রুমি বেশ ভালো পারফরমেন্স দিয়েছেন বলা যায়। সুনিধি চৌহান, পূজা, খেয়া, নওমি, লিজা, বেবি নাজনীন, পারভেজরা এরা সবাই খুব ভালো গান করেছেন। সবচেয়ে ভালো লেগেছে আমার তুমি না গানটা। তবে এই মুভির গান পরিচালকের আগের মুভি প্রজাপতির গানের কাছে কোয়ালিটি সম্পূর্ণ কিনা তা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমার কাছে মনে হয় যে আগের গানগুলো আরো ভালো ছিল, প্রজাপতির গানগুলো আরো আকর্ষণীয় ছিল। হয়তোবা আরিফিন রুমি তার নিজের পক্ষে ভালো কাজ করেছেন, কিন্তু হাবিব থাকলে হয়তোবা কাজটা আরো ভালো হতে পারতো বা নাও হতে পারতো, অনেক কিছু বলা যেতে পারে। পরিশেষে বলতে পারি ছবির মিউজিক A+ লেভেলের না হলেও A লেভেলের অবশ্যই। এবার কথা বলবো মুভিটার একটা নেগেটিভ পয়েন্ট যেটা আমার খুবই দৃষ্টিকটু মনে হয়েছে এবং আমি দেখেছি অন্যান্য দর্শকরা বেশ বিরক্ত হচ্ছেন। আমার পাশে যারা বসেছিলেন, একটা লিমিটেশন থাকে। আপনি অনেক স্পন্সর পেয়েছেন আপনার ছবির জন্য, হয়তোবা বাংলা ছবি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তার জন্য অন্যান্য বিশাল বড় বড় প্রোডাক্টের অনেক সাহায্য সহযোগের দরকার, কিন্তু তারপর একটা লিমিটেশন থাকা উচিত। যে জিনিসটা এখানে মোস্তফা কামাল রাজ খুবই ভুলভাবে ব্যবহার করেছেন সেটা হচ্ছে প্রোডাক্ট প্লেসমেন্ট। বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে খুব দৃষ্টিকটুভাবে জিনিসটা ইউজ করা হয়েছে, যেমন প্রাণের সৌজন্যে বা ভাটিকা তেল, এই ধরনের কিছু প্রোডাক্ট বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আপনার সহ্য করতে হবে, যেটা আমার কাছে খুবই নেগেটিভ মনে হয়েছে। কারণ আমাদের সিনেমা আমরা দেখতে যাই এন্টারটেইনমেন্টের জন্য, তার মধ্যে যদি আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট বা যাই বল না কেন এই পিওর এন্টারটেইনমেন্টের মধ্যে ঢুকে যায়, তখন খুবই কঠিন হয়ে দাঁড়ায় ছবিটা উপভোগ করার জন্য। এই জিনিসটা আমার কাছে খুবই নেগেটিভ মনে হয়েছে। হয়তোবা পরের ছবিগুলোতে আমরা এটার থেকে বেটার কিছু আশা করছি মোস্তফা কামাল রাজের কাছ থেকে। তারপরে যে নেগেটিভ পয়েন্টটা আমার খুব খারাপ লেগেছে সেটা হচ্ছে যে বিভিন্ন সময় কারণে অকারণে আশিকি 2, চোরাবালি এই ধরনের কিছু মেইন স্ট্রিম হিন্দি বাংলা ছবি থেকে বিভিন্ন অংশ পুরোপুরি কপি পেস্ট করা হয়েছে, যেটা এই ধরনের মৌলিক গল্পে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গল্পটা পুরোপুরি মৌলিক ছিল, কিন্তু তারপরও এই ধরনের খুবই পপুলার হিন্দি বাংলা ছবি থেকে যে কপি পেস্ট করা হয়েছে সেটা হয়তোবা না করলেও চলতো এবং আমার কাছে মনে হয় ছবিটি পুরোপুরি মৌলিক রাখা যেত। ওই দৃশ্যগুলোই যদি আমরা একেবারেই বাদ দিই তারপরও মুভির কোনো ক্ষতি হয় না, একেবারেই মুভিটি খুব স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। এবার কথা বলা যায় কিছু পজিটিভ দিক নিয়ে। এক নম্বরে আসতে পারে সিনেমাটোগ্রাফি। এই ছবির সিনেমাটোগ্রাফি A+ লেভেলের সিনেমাটোগ্রাফি করা হয়েছে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুবই ভালো ছিল, ডিরেকশন খুবই ভালো ছিল। তবে একটা জায়গায় যেটা খটকা লাগতে পারে দর্শকদের সেটা হচ্ছে স্ক্রিপ্ট এর থেকে হয়তো ভালো হতে পারতো, হয়তো আরো খারাপ হতে পারতো। তবে যাই হয়েছে খুবই ভালো হয়েছে এবং আমার কাছে খুবই নিট অ্যান্ড ক্লিন ছবি মনে হয়েছে। অসাধারণ সিনেমাটোগ্রাফির জন্য মিস্টার খায়ের খন্দকার, যিনি খুবই বিখ্যাত একজন সিনেমাটোগ্রাফার বাংলাদেশে, উনি একটা ছোট্ট ধন্যবাদ পেতেই পারেন। অন্তত আমি সবাইকে আবেদন করবো যে এই মুভিটার সিনেমাটোগ্রাফি এবং ডিরেকশন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বা গানগুলো দেখার জন্য হলেও আপনারা অন্তত একবার করে হলে যান। ছবিটা একবার জন্য হলেও দেখার যোগ্য, হয়তো বা রিপিটেশন ভ্যালু নেই ছবিটার। তারপরও আমি যতটুকু মনে হয়েছে যে একবার দেখার জন্য এই ছবিটা খুবই ভালো এবং আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি যান হলে তারা অবশ্যই আপনারা বিনোদিত হবেন। সর্বশেষ কথা বলা যায় রেটিং নিয়ে। আমার কাছে মনে হয় সব মিলিয়ে এই ছবিটা বেশ ভালো একটা প্রোডাক্ট মনে হয়েছে। অনেকদিন পর একটা ভালো বাংলা ছবি দেখলাম। তবে আমার কাছে মনে হয় যদি কিছু কিছু জায়গা যেগুলো আমার কাছে খটকা লাগছে সেগুলো যদি না থাকতো হয়তো ছবিটা আরো ভালো হতো এবং আমি ছবিটাকে A+ দিতাম। ছবিটা A- লেভেলের এবং আমি তাই এই ছবিটিকে দিব A-।